ফজরের আজানটা আজকাল আর আগের মতো পরিষ্কার শোনা যায় না। গেন্ডারিয়ার অলিগলিতে নতুন গজিয়ে ওঠা উঁচু দালানগুলোর দেয়ালে ধাক্কা খেয়ে ক্লান্ত আওয়াজটা যখন আনোয়ার হোসেনের কানের কাছে পৌঁছায়, তখন তাতে মিশে থাকে ভোরের হালকা কুয়াশা আর শহরের চাপা গুঞ্জন। তবুও এই আজানের শব্দেই তার ঘুম ভাঙে। এটা অভ্যাসের চেয়ে বেশি কিছু, যেন এক অদৃশ্য দড়ি দিয়ে জীবনের শেষ প্রান্তটাকেও বেঁধে রাখার একটা চেষ্টা। বিছানা ছেড়ে উঠতে গিয়ে হাঁটুতে একটা চিনচিনে ব্যথা জানান দিয়ে গেল। ৭২ বছরের শরীরে এমন জানান দেওয়াটা স্বাভাবিক। তিনি গায়ে জড়ানো পাতলা চাদরটা ঠিক করতে করতে বারান্দার দিকে তাকালেন। কাঁচের জানালায় ভোরের আবছা আলো। বাইরে তখনও পুরোপুরি সকাল হয়নি, কিন্তু ঢাকার ঘুমন্ত শরীরটা একটু একটু করে আড়ো মোড়া ভাঙছে। দূরে কোথাও একটা ট্রাকের গর্জন, দুটো কুকুরের ঝগড়া আর মসজিদের মাইক থেকে ভেসে আসা কোরআন তেলাওয়াতের সুর, সব মিলিয়ে এক পরিচিত সিম্ফনি। আনোয়ার সাহেব বাথরুম সেরে অজু করে জায়নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ালে মনটা শান্ত হয়, কিন্তু ইদানিং আগের মতো মনোযোগ আসে না। সূরা পড়তে পড়তে মন চলে যায় পুরনো দিনে। মনে পড়ে রাবেয়া, তার স্ত্রী, কিভাবে জায়নামাজের পাশেই মোড়া পেড়ে বসে থাকতেন। আনোয়ার সাহেব নামাজ শেষ না করা পর্যন্ত অপেক্ষা করতেন, তারপর একসাথে চা খেতেন। পাশে কোনো মোড়া নেই, অপেক্ষাও নেই। সালাম ফেরানোর পর শূন্য ঘরটা যেন আরও বেশি করে শূন্য লাগে। নামাজ শেষে তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। তার ৩ তলার ফ্ল্যাটের এই ছোট্ট বারান্দাটাই এখন তার পৃথিবী। এখান থেকে নিচের রাস্তাটা দেখা যায়। দুটো দোয়েল পাখি এসে বসেছে কার্নিশে। কিছুদিন আগেও একটা চড়ুইয়ের বাসা ছিল, কিন্তু গত সপ্তাহের বৃষ্টিতে খড়কুটো সব ধুয়ে মুছে গেছে। পাখি দুটো কি সেই ভাঙা বাসার জন্যই আফসোস করছে? আনোয়ার সাহেবের মনে হলো সংসারের সব হারানোর দুঃখ হয়তো একই রকম। পাশের ফ্ল্যাটের বাসার সাহেবের কাজের বুয়াটা এরই মধ্যে কাজে লেগে গেছে। থালা বাসন মাজার ঝনঝন শব্দ আসছে। একটু পরেই স্কুল ভ্যানগুলো হর্ন বাজাতে শুরু করবে। বাচ্চাদের হল্লা, মায়েদের তাড়াহুড়ো, সব কিছু একটা জীবন্ত ছবির মতো তার চোখের সামনে ভাসতে থাকে। তিনি এই ছবির একজন দর্শক মাত্র, অংশীদার নন। রান্নাঘরে ঢুকে নিজের জন্য চা বানাতে গেলেন আনোয়ার সাহেব। গ্যাসের চুলাটা জ্বালাতে গিয়ে কয়েকবার খটখট শব্দ হলো। রাবেয়া থাকলে এতক্ষণে রেগে যেত, বলতো, এই চুলাটা বদলাতে আর কতদিন লাগবে? একদিন একটা অঘটন ঘটবে, দেখো। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। অঘটন আর কি ঘটবে? জীবনের সবচেয়ে বড় অঘটন তো ঘটেই গেছে। চায়ের কাপ হাতে নিয়ে তিনি আবার বারান্দার চেয়ারে এসে বসলেন। স্টিলের কাপের গরম ভাপটা তার চশমার কাঁচে ধোঁয়া তৈরি করছে। তিনি চশমাটা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছলেন। এই চশমাটাও রাবেয়ার পছন্দের ফ্রেমে বানানো। তার জীবনের সব কিছুতেই রাবেয়া মিশে আছে। পুরনো দেয়াল ঘড়িটা, বইয়ের তাকের ধুলোজমা রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, এমনকি তার পরনের এই বিবর্ণ হয়ে যাওয়া পাঞ্জাবিটাও রাবেয়ার কেনা। একমাত্র ছেলে শাহেদ থাকে কানাডায়। সপ্তাহে একবার বা দুবার ফোন করে। ভাঙা ভাঙা স্কাইপে স্ক্রিনে ছেলের মুখটা দেখে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। নাতিটা এখন ইংরেজিতে কথা বলে, বাংলা প্রায় ভুলে গেছে। দাদুকে হ্যালো গ্র্যান্ডপা বলার পর আর বিশেষ কথা খুঁজে পায় না। শাহেদ মাসে মাসে টাকা পাঠায়। অভাব নেই, কিন্তু সঙ্গী দেওয়ার মতো কেউ নেই। টাকাকে মানুষের অভাব পূরণ করতে পারে? আনোয়ার সাহেব মাঝে মাঝে ভাবেন, এই যে তিনি একা একটা ফ্ল্যাটে পড়ে আছেন, এটা কি তার নিজেরই কর্মফল? শাহেদকে বিদেশে পড়তে পাঠানোর সিদ্ধান্তটা কি ভুল ছিল? শিক্ষা মন্ত্রণালয়ের একজন সাধারণ কর্মকর্তা হয়েও সর্বস্ব দিয়ে ছেলেকে বাইরে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন ছেলে বড় হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। ছেলে বড় হয়েছে, কিন্তু দেশ থেকেই হারিয়ে গেছে। পত্রিকার হকার ছেলেটা, স্যার পেপার বলে নিচ থেকে ছুড়ে দিল আজকের প্রথম আলো। আনোয়ার সাহেব ঝুঁকে তুলে নিলেন। আজকাল খবরের কাগজেও মন বসে না। হত্যা, দুর্নীতি, রাজনৈতিক কোণ্ডল, সবকিছু কেমন অর্থহীন মনে হয়। তিনি শুধু খেলার পাতার আন্তর্জাতিক খবরগুলো চোখ বোলান। ভেতরের পাতা একটা ছোট খবর। বিক্রমপুরে পদ্মার ভাঙন, দিশাহারা নদী পাড়ের মানুষ। বিক্রমপুর নামটা দেখলেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার শেকড় ওখানি। বাবা দাদার ভিটেবাড়ি এখনও আছে,
যদিও প্রায় পরিত্যক্ত। ছোটবেলার কত স্মৃতি, বর্ষায় নৌকায় করে স্কুল যাওয়া, ঈদের দিনে সারা গ্রাম ঘুরে বেড়ানো, বাড়ির পেছনের পুকুরে সাঁতার কাটা, সব যেন অন্য জন্মের গল্প। রাবেয়াকে নিয়ে শেষবার গিয়েছিলেন বছর 10 আগে, তারপর আর যাওয়া হয়নি। এখন কেই বা আছে সেখানে? দু একজন দাল আত্মীয় ছাড়া কেউ চেনেও না হয়তো। সকাল গড়িয়ে দুপুর হয়, আনোয়ার সাহেবের রুটিন বাঁধা। গোসল সেরে দুপুরের খাবার নিজেই কোনো রকমে ভাত, ডাল আর একটা ডিম ভাজা বানিয়ে নেন। খেতে বসে একা একা কথা বলেন। রাবেয়ার ছবির দিকে তাকিয়ে বলেন, আজ ডিমে নুনটা একটু বেশি হয়ে গেল বুঝলে, তুমি থাকলে ঠিক বকা দিতে। ছবিটা হাসি মুখে তাকিয়ে থাকে। সেই হাসিটা এখন তার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা, আবার সবচেয়ে বড় কষ্ট। বিকেলে তিনি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুম আসে না। বিছানায় শুয়ে শুয়ে সিলিং ফ্যানের একটানা ক্যাচ ক্যাচ শব্দ শোনেন। মনে হয় এই শব্দটা যেন তার জীবনেরই প্রতিধ্বনি, ঘুরছে কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না। সন্ধে নামার আগে তিনি নিচে নামেন, এলাকার চায়ের দোকানে কিছুক্ষণ বসেন। পরিচিত দু একজন বয়স্ক মানুষের সাথে কথা হয়, রাজনীতির তর্ক, ডায়াবেটিসের আলাপ, ছেলে মেয়েদের কৃতিত্বের গল্প। এই সবের মধ্যে তিনি নিজের নিঃসঙ্গতা ঢাকার চেষ্টা করেন। 1 কাপ রং চা আর একটা বনরুটি, এই তার সান্ধ্যকালীন আপ্যায়ন। রিকশার টুংটাং, মানুষের ভিড়, হকারের হাঁকডাক, এই কোলাহল তার ভেতরের নিস্তব্ধতাকে আরও প্রকট করে তোলে। আজও তিনি চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ করেই লোডশেডিং। জেনারেটরের বিকট শব্দে চারপাশটা কেঁপে উঠল। অন্ধকার আর শব্দের এই যুগলবন্দি তার অসহ্য লাগে। তিনি চায়ের দাম মিটিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে গিয়ে হাঁপিয়ে উঠলেন। দরজার তালা খুলতে গিয়ে হাতটা কেঁপে গেল। ঘরে ঢুকে তিনি আলো জ্বালালেন না। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে শোবার ঘরে গেলেন। জানালার গ্রিল ধরে বাইরে তাকালেন। আকাশে এক ফালি চাঁদ উঠেছে। নিস্তব্ধ ফ্ল্যাটের ভেতর শুধু দেয়াল ঘড়িটার টিকটিক শব্দ। প্রতিটি টিক যেন তার আয়ু থেকে একটি করে মুহূর্ত কেড়ে নিচ্ছে। বুকের ভেতর একটা শূন্যতা গলার কাছে দলা পাকিয়ে আসছে। তিনি রাবেয়ার ছবিটার কাছে গিয়ে দাঁড়ালেন। ধুলো পড়া ফ্রেমে হাত বোলাতে লাগলেন। আর পারছি না রাবেয়া, বড্ড একা লাগে। তুমি কি শুনতে পাও? আমার খুব একা লাগে। কথাটা শেষ করতে পারলেন না। কান্নার একটা দলা কণ্ঠনালীকে চেপে ধরল। চোখ ঝাপসা হয়ে এলো। কতদিন এভাবে চলবে? এই অর্থহীন স্মৃতিভারে নিবজ জীবনটা আর কতদিন বয়ে বেড়াতে হবে? ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধ ফ্ল্যাটের নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে তার মোবাইল ফোনটা বেজে উঠল। পুরনো মডেলের নোকিয়া ফোনটা তীব্র স্বরে কাঁদছিল যেন। আনোয়ার সাহেব চমকে উঠলেন। এত রাতে তো শাহেদ ফোন করে না, ওর ওখানে এখন ভর দুপুর হবার কথা। তিনি দ্রুত পকেট থেকে ফোনটা বের করলেন। স্ক্রিনের আলোতে দেখলেন একটা অচেনা নাম্বার, বাংলাদেশেরই। তিনি দ্বিধা নিয়ে ফোনটা রিসিভ করলেন। কাপা কাপা গলায় বললেন, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা ভাঙা, পরিচিত কিন্তু বহু বছর না শোনা কণ্ঠ ভেসে এলো। আনোয়ার ভাই, আমি জামাল, বিক্রমপুর থাইকা কইতাসি, আপনার চাচাতো ভাই। জামাল? কত বছর পর? আনোয়ার সাহেবের স্মৃতিতে একটা রোগা শ্যামলা তরুণের মুখ ভেসে উঠল। হ্যাঁ জামাল, ভালো আছো তোরা সব? জি ভাই, আল্লাহ রাখছে কোনো রকম। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এই তো চলে যাচ্ছে। হঠাৎ ফোন করলি যে, সব ঠিক আছে তো? জমি জমা নিয়ে কোনো সমস্যা? ওপাশ থেকে জামাল কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর এমন একটা স্বরে কথা বলল যা আনোয়ার সাহেবের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। না ভাই, জমি নিয়া না, অন্য একটা খুব জরুরি দরকারে ফোন দিছি। আপনার একবার দেশে আসা লাগবো ভাই, খুব তাড়াতাড়ি। কেন? কি হয়েছে? খুলে বল। জামালের গলার স্বর আরও রহস্যময় শোনালো। ফোনে সব কথা কওয়া যাইব না ভাই, তয়ে রাবেয়া ভাবির ব্যাপারে একটা কথা আছিল। আনোয়ার সাহেবের কপালে ভাঁজ পড়ল। কি বলছি সেসব? ও তো 10 বছর আগে। জামাল তাকে থামিয়ে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, আমি জানি ভাই, কিন্তু আপনি একবার আসেন, আইলে সব বুঝতে পারবেন। যে জিনিসটা এতদিন আমরা খুঁজা পাই নাই, সেইটা পাওয়া গেছে। ফোনটা কেটে গেল।
আনোয়ার সাহেব পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, হাতে ধরা মোবাইল ফোন। স্ক্রিনের আলো নিভে গিয়ে ঘরটা আবার অন্ধকারে ডুবে গেছে, কিন্তু তার মনের ভেতরটা তোলপাড়। রাবেয়াকে নিয়ে কি কথা, কোন জিনিস পাওয়া গেছে? 10 বছরের পুরনো একটা অধ্যায় যেন একটা হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়িয়েছে, যার শেষটা তিনি জানেন বলে ভেবেছিলেন, কিন্তু যার শুরুটা হয়তো তার কাছে এখনো অজানা। বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি নামল, জানালার কাঁচে বৃষ্টির ফোঁটাগুলো আঁকিবুকি কাটছে, ঠিক যেন তার এলোমেলো হয়ে যাওয়া চিন্তার মতো। একটা দীর্ঘ রাতের শুরু হলো মাত্র, যে রাত হয়তো তার জীবনের বাকি সব রাতের থেকে আলাদা হতে চলেছে। জামালের ফোনটা কেটে যাওয়ার পর আনোয়ার হোসেনের পৃথিবীটা যেন একটা স্থির চিত্রে পরিণত হল। অন্ধকার ঘরে তিনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন তার কোনো হিসেব নেই। বাইরের ঝিরিঝিরি বৃষ্টি আর দেয়াল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই, কিন্তু তার মাথার ভেতরে যেন হাজারটা রেলগাড়ি একসাথে ছুটে চলেছে। রাবেয়া ভাবির ব্যাপারে একটা কথা আসিল। জামালের এই একটা বাক্য তার 72 বছরের জীবনের সমস্ত ভিত নাড়িয়ে দিয়েছে। রাবেয়া, তার রাবেয়া, যে 10 বছর আগে এক বিকেলে ঘুমের মধ্যেই টিখু করে চলে গেল, যাকে নিয়ে তার সমস্ত স্মৃতিগুলো কাচের পাত্রের মতো সাজানো, সেই রাবেয়াকে নিয়ে কি কথা থাকতে পারে? তিনি আর ঘুমাতে পারলেন না। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করলেন। জামালের ফোন বন্ধ। একবার মনে হলো ছেলেটাকে ফোন করে সব খুলে বলেন, কিন্তু শাহেদ কি বুঝবে? সে তো তার মাকে মনে রেখেছে একজন আদর্শ মা হিসেবে। এই বয়সে তার বাবার মুখে মায়ের সম্পর্কে কোনো অজানা, সম্ভবত অপ্রিয়ান্তর কোনো কথা শুনলে সে কি ভাববে? তাছাড়া শাহেদ হয়তো বলবে, বাবা এসব কিছু না, তুমি অযথাই চিন্তা করছো, বয়স হয়েছে, এখন আর এত জার্নি করার দরকার নেই। না, এটা তার একার লড়াই। এই রহস্যের মুখোমুখি তাকে একাই হতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তাকে বিক্রমপুর যেতেই হবে। সকালের রুটিনে আজ তাল কেটে গেল। চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়ানোর বদলে তিনি একটা পুরনো ট্রাভেল ব্যাগ বের করলেন ওয়ার্ড্রোবের ওপর থেকে। ধুলোর আস্তরণ পড়ে গেছে। ব্যাগটা খুলতেই ন্যাপথলিনের একটা তীব্র গন্ধ নাকে এসে লাগল। এই ব্যাগটা নিয়েই তিনি আর রাবেয়া শেষবার গ্রামের বাড়ি গিয়েছিলেন। দুটো পাঞ্জাবি, একটা লুঙ্গি আর প্রয়োজনীয় ঔষধপত্র ব্যাগে ভরতে ভরতে তার হাত কাঁপছিল। কিসের জন্য এই প্রস্তুতি? একটা অজানা সত্যের মুখোমুখি হওয়ার জন্যে, নাকি নিজের হাতে গড়া একটা সুন্দর অতীতকে ভেঙে ফেলার জন্যে? দরজায় টোকা পড়ল। কাজের বুয়া মরিয়ম। মামা, বাজার কি আজ আনুন লাগবো? না রে, আজ কিছু লাগবে না, আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। মরিয়মের চোখা বিস্ময়। কই যাইন মামা, একা একা? হ্যাঁ, গ্রামের বাড়িতে, তুই ঘরটা খেয়াল রাখিস। নিচে নামতে গিয়ে দেখা হলো পাশের ফ্ল্যাটের বাসার সাহেবের স্ত্রীর সাথে। ভদ্রমহিলা বেশ মিশুক, তবে কিছুটা কৌতূহলী। আনোয়ার সাহেবের হাতে ব্যাগ দেখে এগিয়ে এলেন। আনোয়ার ভাই, কই যান নাকি? জি ভাবি, একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। ও মা, হঠাৎ? শরীর টরীর ভালো তো? আপনার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। না না, সব ঠিক আছে, এমনি অনেক দিন যাই না তাই। কথাটা শেষ করতে পারলেন না। মনে হলো গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটা সিএনজি ডেকে সদরঘাটের দিকে রওনা দিলেন। গ্যান্ডারিয়ার পরিচিত গলি পেরিয়ে সিএনজি যখন মূল সড়কে উঠল, ঢাকার চিরচেনা যানজট, হর্নের শব্দ, মানুষের কোলাহল, সব কিছু তার কাছে অসহ্য লাগছিল। তার মন পড়ে আছে পদ্মার তীরে এক নিভৃত গ্রামে, যেখানে তার জন্য অপেক্ষা করছে এক বিরাট প্রশ্নচিহ্ন। সদরঘাট লাঞ্চ টার্মিনাল আগের মতোই আছে। মানুষের সমুদ্র, কুলিদের হাঁকডাক, পান সিগারেটের গন্ধ আর নদীর জলের সোঁদা গন্ধ মিলেমিশে একাকার। একটা বিক্রমপুরগামী মাঝারি মাপের লঞ্চে উঠে তিনি ডেকের এক কোনায় জায়গা করে নিলেন। লঞ্চ ছাড়ার ভোপু বাজতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। ধীরে ধীরে ঢাকার আকাশটা পেছনে সরে যেতে লাগল। বুড়িগঙ্গার কালো জলের দিকে তাকিয়ে তার মনে হল, তার জীবনটাও কি এই নদীর মতো?
উপরে শান্ত দেখালেও গভীরে কত স্রোত, কত আবর্জনা জমে আছে কে জানে। যতক্ষণ যাত্রাপথ চলল তিনি চোখ বন্ধ করে রাখলেন। রাবেয়ার মুখটা বারবার ভেসে উঠছিল। বিয়ের পর রাবেয়াকে প্রথমবারেই লঞ্চে করে বাড়ি নিয়ে গিয়েছিলেন। কি লজ্জা জড়ানো হাসি ছিল মেয়েটার মুখে। ঘুমটার ফাঁক দিয়ে সে অবাক হয়ে নদী দেখছিল। আনোয়ার সাহেব তখন তরুণ, স্বপ্নে ভরা চোখ। রাবেয়াকে বলেছিলেন, দেখো এই নদীটা আমাদের, এই নদী পেরিয়েই আমাদের নতুন জীবন শুরু হবে। আজ এত বছর পর সেই একই নদী পেরিয়ে তিনি কোথায় যাচ্ছেন? একটা শেষ হয়ে যাওয়া জীবনের পুরনো অধ্যায় নতুন করে খুলতে। দুপুরের দিকে লঞ্চ হাটে ভিড়ল। চেনা ঘাটটা কেমন অচেনা লাগছে। নদীর ভাঙনে অনেকটাই বিলীন হয়ে গেছে। পাড়ে নেমেই তিনি জামালকে দেখতে পেলেন। রোদে পোড়া, শীর্ণ চেহারা, আগের চেয়ে অনেক বয়স বেড়ে গেছে। পরনের লুঙ্গি আর শার্টটাও মলিন। জামাল এগিয়ে এসে সালাম দিল। ভাই, আসসালামু আলাইকুম। কষ্ট হয় নাই তো রাস্তায়? না, ঠিক আছে। তুই কেমন আছিস? এই তো ভাই, ভাইবা চিন্তায় দিন যায়। পদ্মাটা সব শেষ করে দিতাছে। চলেন বাড়ি যাই। গ্রামের ভেতর দিয়ে মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আনোয়ার সাহেব চারপাশটা দেখছিলেন। অনেক কিছুই বদলে গেছে। তাদের পুরনো দোতলা দালানটা আর নেই। ভাঙনের ভয়ে সেটা আগেই ভেঙে ফেলা হয়েছে। এখন সেখানে শুধুই একটা খালি ভিটে, আগাছায় ভরা। বুকটা হু হু করে উঠল তার। এই ভিটেতেই তার জন্ম, তার বেড়ে ওঠা। জামালের বাড়িটা বেশ ছোট, টিনের চালার ঘর। উঠোনে একটা পেঁপে গাছ আর কয়েকটা মুরগি চড়ে বেড়াচ্ছে। জামালের বউ ঘোমটা টেনে এক গ্লাস পানি দিয়ে গেল। আনোয়ার সাহেব বসলেন একটা পুরনো কাঠের চেয়ারে। কোনো ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলেন, এবার বল জামাল, কি হয়েছে? কি পেয়েছিস তোরা? মুখটা থমথমে হয়ে গেল জামালের। সে কিছুক্ষণ চুপ করে থেকে ঘরের ভেতর চলে গেল। ফিরে এলো একটা ছোট পুরনো দিনের লোহার বাক্স হাতে। বাক্সটার গায়ে জং ধরে গেছে, জায়গায় জায়গায় রং উঠে গেছে। আকারটা একটা মাঝারি সাইজের বইয়ের মতো। এইটা পাওয়া গেছে ভাই। কোথায় পেলি? আপনাগো পুরন বাড়িটা যে ভাঙা হইল, এইটা মেজর নিচে পাওয়া গেছে। একটা ছোট্ট গর্ত কইরা তার মধ্যে লুকানো আছিল। মনে হয় রাবেয়া ভাবি বিয়ের আগে বা পরে কোনো সময় আইসা এই কাম করছিল। আমরা তো ভাবছিলাম এর মধ্যে সোনা দানা কিছু আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আনোয়ার সাহেবের। তিনি কাঁপা কাঁপা হাতে বাক্সটা স্পর্শ করলেন। ঠান্ডা, কঠিন একটা অনুভূতি। এটা কি খোলার চেষ্টা করেছরিস? জি ভাই, অনেক চেষ্টা করছি, কিন্তু তালা দেওয়া, চাবি তো নাই, আর এত পুরন তালা ভাঙতেও পারি নাই। পরে ভাবলাম এটা আপনার জিনিস, আপনার হাতেই দেওয়া উচিত। রাবেয়ার বাক্স? বিয়ের আগে সে এটা এখানে লুকিয়ে রেখেছিল? কেন? কি আছে ভেতরে? প্রেমপত্র? পুরনো কোনো স্মৃতি যা তার স্বামীকে জানাতে চায়নি? আনোয়ার সাহেবের মাথা ঘুরতে লাগল। তার এতদিনের সাজানো সংসার, ভালোবাসা, বিশ্বাস সব কিছু যেন এই ছোট্ট জংধরা বাক্সটার সামনে এসে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। জামাল নিচু গলায় বলল, ভাই, আমার মনে হয় ভাবির কোনো গোপন কথা আছিল যা তিনি কাউরে কইতে পারেন নাই। মানুষের জীবনে তো কত কিছুই থাকে। আনোয়ার সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি বাক্সটার দিকে তাকিয়ে রইলেন। এটা কোনো সাধারণ বাক্স নয়। এটা যেন রাবেয়ার একটা আত্মার অংশ, যা 10 বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। একটা বিমিত যা তার মৃত্যুর সাথে সাথেই হারিয়ে যাবার কথা ছিল। জামালের বউ দুপুরে খাবার জন্য ডাকল। পদ্মা থেকে ধরা টাটকা ইলিশ মাছ ভাজা, পুঁইশাকের চচ্চড়ি, ঘন ডাল। কিন্তু আনোয়ার সাহেবের গলায় একদানা ভাতও নামল না। তিনি শুধু বাক্সটার কথাই ভাবছিলেন। এটা খুললে কি বেরোবে? এমন কিছু যা রাবেয়ার প্রতি তার সমস্ত সম্মান, সমস্ত ভালোবাসা ধুলোয় মিশিয়ে দেবে? নাকি এমন কোনো কষ্ট যা তার স্ত্রী এক জীবনে বয়ে বাড়িয়ে বেরিয়েছে, অথচ তিনি তার কিচ্ছু জানতেন না? কোনটা বেশি যন্ত্রণার? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। উঠোনে মাদুর পেতে জামাল আর আনোয়ার সাহেব বসে আছেন। আকাশে মেঘ জমেছে। দূর থেকে মেঘের গুড়গুড় শব্দ ভেসে আসছে। আনোয়ার সাহেবের হাতে সেই বাক্স। তিনি ওটাকে ছাড়ছেন না, আবার খোলারও সাহস পাচ্ছেন না।
জামাল বলল, ভাই, ঢাকায় নিয়ে যান বাক্সটা, আয়েশ কইরা খুলেন। যাই থাকুক, আপনার জানা দরকার। জানা দরকার? সত্যিই কি তার জানা দরকার? গত 10টা বছর তিনি রাবেয়ার স্মৃতি নিয়েই বেঁচে আছেন। এই স্মৃতিগুলোই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। যদি এই বাক্সটা খোলার পর সেই অবলম্বনটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তাহলে বাকি জীবনটা তিনি কি নিয়ে বাঁচবেন? হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করল। পেঁপে গাছের পাতাগুলো সপাত সপাত শব্দ করছে। আনোয়ার সাহেব শক্ত করে বাক্সটা আঁকড়ে ধরলেন। তার মনে হলো এই বাক্সটা খুললে তার জীবনেও ঠিক এমনই একটা ঝড় উঠবে, সব কিছু ওলট পালট করে দেওয়া একটা ঝড়। তিনি একদৃষ্টে বাক্সটার মরচে পড়া তালার দিকে তাকিয়ে রইলেন। তিনি কি এই সুড়ঙ্গে প্রবেশ করবেন, নাকি না জানার স্বস্তিটুকু নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন? এই মুহূর্তে তার কাছে এর চেয়ে বড় কোনো প্রশ্ন পৃথিবীতে আর ছিল না। বিক্রমপুরের সেই রাতটা আনোয়ার হোসেনের জীবনে দেখা দীর্ঘতম রাতগুলোর একটা হয়ে রইল। ঝোড়ো বাতাস আর বৃষ্টির একটানা শব্দে তার ঘুম এলো না। জামালের টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে আছড়ে পড়ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করছে, আর সেই প্রতিটি আঘাত তার বুকের ভেতরেও বাজছিল। হাতে ধরা সেই লোহার বাক্সটা তিনি এক মুহূর্তের জন্য কাছছাড়া করেননি। ওটার শীতল কঠিন স্পর্শ তাকে মনে করিয়ে দিচ্ছিল তার জীবনের শান্ত নদীতে একটা পাথর এসে পড়েছে। পরদিন সকালে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘলা। আনোয়ার সাহেব জামালের কাছ থেকে বিদায় নিলেন। জামাল বারবার বলতে লাগল, ভাই, কোনো চিন্তা কইরেন না, যা হইব ভালোর লাগাই হইব। কিন্তু ভালো শব্দটা তার কাছে তখন বড় অর্থহীন মনে হচ্ছিল। ঢাকার লঞ্চে ফিরতি পথে তিনি ভিড় এড়িয়ে এক কোনায় বসলেন। বাক্সটা সযত্নে ব্যাগের ভেতর রাখা, কিন্তু সেটার ওজন যেন তার পুরো শরীরটাকে চেপে ধরেছে। তিনি চোখ বন্ধ করলেই রাবেয়ার হাসি মুখটা দেখতে পাচ্ছিলেন। সেই মুখে কি কোনো গোপন বিষাদের ছায়া ছিল, যা তিনি এতদিনও খেয়াল করেননি? একজন মানুষ তার সঙ্গীর সাথে প্রায় 40টা বছর কাটিয়ে দেওয়ার পরও তাকে কতটা চিনতে পারে? ঢাকায় ফিরে নিজের ফ্ল্যাটে ঢোকার মুহূর্তে তার মনে হলো, এই ঘরটা আর আগের মতো নেই। প্রতিটি কোণায় যেন একটা প্রশ্ন ঝুলে আছে। রাবেয়ার ছবিটার দিকে তাকাতে গিয়েও তিনি চোখ ফিরিয়ে নিলেন। কেন যেন ভয় হচ্ছিল, যদি বাক্সটা খোলার পর এই ছবির দিকে আর তাকাতেই না পারেন। তিনি স্থির করলেন বাক্সটা তিনি একা খুলবেন না। তার এমন একজনের সাথে কথা বলা দরকার যে রাবেয়াকে তার বিয়েরও আগে থেকে চিনত। আনোয়ার সাহেবের মনে পড়ল রাবেয়ার বাল্যকালের বন্ধু লতিফার কথা। লতিফা বেগম ধানমন্ডিতে থাকেন। রাবেয়ার মৃত্যুর পর যোগাযোগটা কমে এলেও একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। ফোন করতেই ওপাশ থেকে লতিফা বেগমের চেনা কণ্ঠ ভেসে এলো, আনোয়ার ভাই, কেমন আছেন? কতদিন পর। ভালো আছি লতিফা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। একবার আসতে পারবে আমার বাসায়? কি হয়েছে ভাই, আপনার গলাটা এমন শোনাচ্ছে কেন? এলে সব বলবো, খুব জরুরি। বিকেলে লতিফা বেগম এলেন। বয়সের ছাপ পড়লেও চেহারায় আগের মতোই একটা মায়া আছে। আনোয়ার সাহেব তাকে সব কিছু খুলে বললেন, জামালের ফোন, গ্রামের বাড়িতে যাওয়া আর সবশেষে সেই লোহার বাক্সটা পাওয়ার কথা। সব শুনে লতিফা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি একদৃষ্টে বাক্সটার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে বিস্ময়, ভয় আর বেদনার এক অদ্ভুত মিশ্রণ। এই বাক্সটা তাহলে পাওয়া গেছে? তার কণ্ঠস্বর কাঁদছিল। তুমি কি কিছু জানো লতিফা? রাবেয়া কি তোমাকে কিছু বলেছিল? আনোয়ার সাহেব অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন। লতিফা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভাই, রাবেয়া আমার শুধু বন্ধু ছিল না, বোনের মতো ছিল। ওর সব কথাই আমি জানতাম, কিন্তু ও আমাকে কসম দিয়ে গেছিল যেন এই কথা আমি কোনোদিন আপনাকে না বলি। কি কথা লতিফা, দোহাই তোমার, আর লুকিও না, আমি আর পারছি না। লতিফা বেগম চোখ মুছলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। রাবেয়ার সাথে আপনার বিয়ের ঠিক আগে ওর অন্য একজনের সাথে সম্পর্ক ছিল। ছেলেটার নাম ছিল হাসনাত, আমাদের পাশের গ্রামেই থাকত। অসম্ভব মেধাবী ছাত্র ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত, খুব ভালো কবিতা লিখত, আবৃত্তি করত। রাবেয়া ওকে খুব ভালোবাসত। ঘরের ভেতর নেমে এসেছে পিনপতন নীরবতা, শুধু দেয়াল ঘড়িটার টিকটিক শব্দ। বিয়ের আগের রাতে রাবেয়া আমার কাছে এসে খুব কেঁদেছিল। ও পালিয়ে যেতে চেয়েছিল হাসনাতের সাথে, কিন্তু হাসনাত রাজি হয়নি। সে বলেছিল, আমি তোমাকে এভাবে অসম্মান করে নিয়ে যেতে পারবো না। তোমার পরিবারের অমতে আমি কিছু করব না।
তুমি বিয়েটা করে নাও, হয়তো এটাই নিয়তি। শুধু আমার স্মৃতিগুলো তোমার কাছে রেখো। সেই রাতেই হাসনাত রাবেয়াকে এই বাক্সটা দিয়েছিল। বলেছিল এর ভেতরে ওর লেখা কিছু কবিতা আর চিঠি আছে, আর আছে একটা বিশেষ জিনিস। কি জিনিস? আনোয়ার সাহেবের গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। হাসনাত বলেছিল ও যদি জীবনে কখনো বড় হতে পারে, অনেক টাকা আয় করতে পারে, তাহলে রাবেয়ার জন্য একটা উপহার কিনবে। ওর খুব শখ ছিল রাবেয়াকে একটা দামি জামদানি শাড়ি কিনে দেওয়ার, কিন্তু ওর তো তখন সেই সামর্থ্য ছিল না। তাই ওর মায়ের পুরনো একটা রূপার মল বাক্সটার ভেতরে রেখে দিয়েছিল। বলেছিল এটা আমার ভালোবাসার প্রতীক হিসেবে তোমার কাছে রাখো, একদিন হয়তো আমি তোমাকে এর চেয়েও দামি কিছু দিতে পারবো। তারপর তো আপনার সাথে রাবেয়ার বিয়ে হয়ে গেল। আনোয়ার সাহেবের চোখ ঝাপসা হয়ে এলো। তার মনে পড়ল বিয়ের পর প্রথম কয়েক মাস রাবেয়া কেমন মনোমরা হয়ে থাকত। তিনি ভাবতেন নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এর পেছনের কারণটা যে এত গভীর তা তিনি কল্পনাও করতে পারেননি। হাসনাতের কি হলো তারপর? তিনি কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলেন। সেটাই তো সবচেয়ে বড় কষ্ট ভাই। লতিফা বেগমের গলা ধরে এলো। আপনারা বিয়ের পর ঢাকায় চলে এলেন, তার ঠিক পরের বছর ৭১ সাল শুরু হলো। হাসনাত ছিল মনে প্রাণে একজন দেশপ্রেমিক। সে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, গ্রামের ক্যাম্পে ট্রেনিং নিয়েছিল। তারপর একদিন আর ফিরে আসেনি। দেশ স্বাধীন হওয়ার পর আমরা অনেক খুঁজেছি, ওর নাম শহীদদের তালিকাতেও ওঠেনি, আবার জীবিতদের মধ্যেও ওকে পাওয়া যায়নি। হাসনাত যেন হাওয়ায় মিলিয়ে গেল। আতকে উঠলেন আনোয়ার সাহেব। হাসনাত মুক্তিযোদ্ধা, নিখোঁজ। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। যে মানুষটাকে তিনি এতক্ষণ তার প্রতিদ্বন্দ্বী ভাবছিলেন, তার প্রতি এক অজানা শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। লতিফা বেগম আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, রাবেয়া এই খবরটা অনেক পরে জানতে পেরেছিল। ও ভেঙে পড়েছিল, কিন্তু আপনাকে কিছু বুঝতে দেয়নি। ও হয়তো ভেবেছিল বললে আপনি কষ্ট পাবেন। ও হাসনাতের স্মৃতিটুকুকে নিজের বুকের গভীরে কবর দিয়ে আপনার সাথে একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল। এই বাক্সটা হয়তো সে তার বাবার ভয়ে বাড়ির মেঝের নিচে লুকিয়ে রেখেছিল। ভেবেছিল পরে কোনো একদিন এসে নিয়ে যাবে, কিন্তু আর আশা হয়নি। তারপর হয়তো ভুলেই গেছিল, অথবা ভুলে থাকার চেষ্টা করেছিল। কথাগুলো শোনার পর আনোয়ার সাহেবের মনে হলো তার কাঁধ থেকে বিশাল একটা পাথর নেমে গেল। রাবেয়া তাকে ঠকায়নি, বরং একটা বিশাল কষ্ট বুকে চেপে রেখে সে তার প্রতি, তার সংসারের প্রতি বিশ্বস্ত ছিল। তার প্রতি রাগ হওয়ার বদলে মায়া আর শ্রদ্ধায় তার মন ভরে গেল। তার স্ত্রী কতটা শক্তিশালী একজন মানুষ ছিলেন। বাক্সটা খুলবেন ভাই? লতিফা বেগম জিজ্ঞেস করলেন। আনোয়ার সাহেব মাথা নাড়লেন। হ্যাঁ, খুলব, কিন্তু চাবি তো নেই। চাবি লাগবে না, এর তালাটা বিশেষ ধরনের। একটা নির্দিষ্ট দিকে ৩ বার ঘুরিয়ে চাপ দিলেই খুলে যায়। রাবে আমাকে দেখিয়েছিল। লতিফা বেগম বাক্সটা হাতে নিলেন। তার অভিজ্ঞ হাতে জংধরা তালাটা সামান্য প্রচেষ্টায় খট করে একটা শব্দ করে খুলে গেল। আনোয়ার সাহেব কাঁপা কাঁপা হাতে বাক্সটার ডালা খুললেন। ভেতরে হলুদ হয়ে যাওয়া কিছু চিঠি, একটা পুরনো খাতা, এক কোণে সযত্নে রাখা এক জোড়া রূপার মল কালচে হয়ে গেছে, আর তার নিচে ভাঁজ করে রাখা একটা জিনিস। তিনি সাবধানে জিনিসটা বের করলেন, একটা পুরনো বিবর্ণ কাপড়ের টুকরো। ভাঁজ খুলতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। এটা একটা ছোট হাতে বানানো বাংলাদেশের পতাকা। কাপড়ের সবুজ রংটা জায়গায় জায়গায় ফ্যাকাশে হয়ে গেছে, লাল বৃত্তটাও ফিকে, কিন্তু পতাকার এক কোণে সুতো দিয়ে খুব যত্ন করে দুটো নাম লেখা, হাসনাত আর রাবেয়া। আনোয়ার সাহেবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। এই পতাকাটাই কি তাহলে সেই বিশেষ জিনিস? হাসনাত কি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে এটা বানিয়েছিল? তাদের দুজনের নাম একসাথে লিখেছিল এই স্বপ্ন নিয়ে যে দেশ স্বাধীন হলে তারা আবার একসাথে হবে। তিনি পতাকাটা হাতে নিয়ে বসে রইলেন। তার মনে হলো তিনি শুধু একটা বাক্স খুলেননি, তিনি খুলেছেন একটা মানুষের চাপা পড়া আবেগ, একটা দেশের জন্ম ইতিহাস, আর তার নিজের স্ত্রীর এক অজানা পরিচয়। রাবেয়া শুধু তার স্ত্রী ছিলেন না, তিনি একজন মুক্তিযোদ্ধার প্রেমিকা ছিলেন। তার ভালোবাসা কোনো সাধারণ প্রেম ছিল না, তা ছিল দেশের জন্য আত্মত্যাগ করা এক শহীদের না বলা কাহিনীর অংশ। বাইরে তখন সন্ধে নেমে এসেছে। মেঘ কেটে গিয়ে পশ্চিম আকাশে বিদায়ী সূর্যের শেষ আভা।
সেই আলোয় তিনি পতাকার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল এই পতাকার লাল বৃত্তটা শুধু লাখো শহীদের রক্তে রাঙানো নয়, এর মধ্যে হাসনাতের মতো অসংখ্য নাম না জানা মুক্তিযোদ্ধার ব্যক্তিগত ত্যাগ আর রাবেয়ার মতো অগণিত নারীর নীরব কান্নাও মিশে আছে। লোহার বাক্সটা খোলার পর কয়েকটা দিন যেন ঘোরের মধ্যে কেটে গেল আনোয়ার হোসেনের। ফ্ল্যাটের নিস্তব্ধতা এখন আর তার কাছে শূন্য মনে হয় না, বরং এক গভীর বিষাদে পূর্ণ মনে হয়। তিনি হাসনাতের লেখা সেই ডায়েরিটা বারবার পড়েন। হলদে হয়ে যাওয়া পাতাগুলোতে ছেলেমানুষী হাতে লেখা কবিতা, দেশের প্রতি ভালোবাসা আর রাবেয়ার জন্য তীব্র আকুতি, সব মিলেমিশে একাকার। একটা তরুণের স্বপ্ন, সংগ্রাম আর অসমাপ্ত ভালোবাসার এই দলিল তাকে কাঁদায়, আবার গর্বিতও করে। তিনি এখন রাবেয়ার ছবির দিকে তাকাতে পারেন। তার চোখে এখন আর কোনো প্রশ্ন নেই, আছে গভীর মমতা আর শ্রদ্ধা। তার স্ত্রী একটা পাহাড় সমান কষ্ট বুকে চেপে রেখে একটা সংসারকে আগলে রেখেছিলেন, তাকে ভালোবেসেছিলেন। এই সত্যটা জানার পর রাবেয়ার প্রতি তার ভালোবাসা যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু মনের ভেতর একটা কাঁটা খচখচ করতেই থাকে। লতিফা বেগমের আচরণ, জামালের সেই রহস্যময় ফোন, কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে। মনে হচ্ছে গল্পের আসল পর্বটা এখনো শুরুই হয়নি। তিনি সিদ্ধান্ত নিলেন আর একবার বিক্রমপুর যাবেন। এবার শুধু জামাল নয়, গ্রামের বয়স্ক মানুষদের সাথেও কথা বলবেন। হাসনাত সম্পর্কে আরও কিছু জানতে হবে। এই ছেলেটা কে ছিল, কেমন ছিল, তার শেষ পরিণতিটাই বা কি হয়েছিল, সবটা না জানা পর্যন্ত তিনি শান্তি পাচ্ছেন না। দিনটা ছিল শুক্রবার। জুম্মার নামাজের পর গ্রামের মুরব্বীরা সাধারণত চায়ের দোকানে বা কারো বাড়ির দাওয়ায় বসে গল্পগুজব করেন। আনোয়ার সাহেব ঠিক এই সময়টাকেই বেছে নিলেন। আবারও সেই লঞ্চ যাত্রা, সেই চেনা নদীর ঢেউ। এবার তার মনে কোনো দ্বিধা নেই, আছে একটা দৃঢ় সংকল্প। ঘাটে নেমে তিনি সরাসরি গ্রামের দিকে হাঁটা ধরলেন, জামালের জন্য অপেক্ষা করলেন না। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাশেম চাচা, বয়স ৯০-এর কোঠায়। স্মৃতিশক্তি এখনো প্রখর। আনোয়ার সাহেবকে দেখে তিনি চিনতে পারলেন। আরে আনোয়ার না, শিক্ষা অফিসের বড় সাহেব, কবে আইলা? আনোয়ার সাহেব তাকে কদমবুসি করে পাশে বসলেন। তারপর ধীরে ধীরে হাসনাতের কথা তুললেন। হাসনাতের নামটা শোনার সাথে সাথেই কাশেম চাচার উজ্জ্বল চোখ দুটো কেমন যেন নিভে গেল। আশেপাশের আরও দু-একজন যারা বসেছিল তারাও কেমন চুপ হয়ে গেল। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো সেখানে। হ্যাঁ, তো আমাগো গ্রামের হীরা আসিল বাজান, কাশেম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন। লেখাপড়ায় ভালো, স্বভাব চরিত্রেও মাশাল্লাহ, দেশের লাইগ্গা জান দিয়া দিল পোলাটা। চাচা, ওর যুদ্ধের সময়ের কোনো গল্প জানেন? ও কিভাবে মারা গিয়েছিল? আনোয়ার সাহেব সরাসরি জিজ্ঞেস করলেন। কাশেম চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বললেন, হেইডা এক কষ্টের ইতিহাস বাজান। হাসনাত ট্রেনিং নিয়া গ্রামে ফিরা আইছিল। আরও কয়েকটা পোলারে এক লড়ে করছিল, গেরিলাই আসিল ওরা। একদিন রাইতে খবর আইল মিলিটারির একটা কনভয় আমাগো গ্রামের পাশ দিয়া যাইব। হাসনাতরা ঠিক করল ওগোর উপর হামলা করব। আনোয়ার সাহেব রুদ্ধশ্বাসে শুনছিলেন। কিন্তু ওই দিন রাইতে কি যে হইল আল্লাই জানে। মিলিটারিগো আসার আগেই যেন ওরা টের পাইয়া গেল। হাসনাতগো আস্তানার চারিদিক থাইকা গুলি শুরু হইল। পোলাপানগুলা কিছু বুঝার আগেই শেষ। তার মানে ওদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, কেউ মিলিটারিদের খবর দিয়ে দিয়েছিল। আনোয়ার সাহেবের কণ্ঠস্বর কেঁপে উঠল। কাশেম চাচা মাথা নাড়লেন। হ্যাঁ বাজান, রাজাকার সব শেষ কইরা দিছে। নিজের দেশের পোলা হইয়া নিজের দেশের পোলাগো মারছে। কে ছিল সেই রাজাকার? তাকে কি পরে চেনা গিয়েছিল? এবার কাশেম চাচা আনোয়ার সাহেবের চোখের দিকে সরাসরি তাকালেন। সেই দৃষ্টিতে করুণা, ঘৃণা আর এক ধরনের ভয় মেশানো। তিনি কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। আনোয়ার সাহেবের বুকের ভেতরটা হিম হয়ে গেল। এই নীরবতার অর্থ কি?
তিনি মরিয়া হয়ে উঠলেন। চাচা, দোহাই লাগে বলেন, কে সেই রাজাকার? আমি তার নামটা জানতে চাই। একজন বয়স্ক লোক পাশ থেকে বলে উঠল, আনোয়ার ভাই, আপনি আর পুরান কথা তুললা কষ্ট পাইয়েন না, যা হবার তা তো হইয়া গেছে। এই কথাগুলো তার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। তিনি উঠে দাঁড়ালেন। তার মনে হল উত্তরটা জামালের কাছেই পাওয়া যাবে। সে নিশ্চয়ই কিছু জানে। তিনি প্রায় দৌড়ে জামালের বাড়ির দিকে গেলেন। জামাল উঠোনে বসে জাল বুনছিল। তাকে এই অসময়ে এমন অবস্থায় দেখে সে চমকে উঠল। ভাই, আপনি আবার আইছেন? আনোয়ার সাহেব কোনো ভূমিকা করলেন না, সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখ দুটো জ্বলছে। জামাল, সত্যি করে বল, হাসনাতের সাথে কে বেইমানি করেছিল? তুই জানিস তাই না? ওই বাক্সটা পাওয়ার পর তুই কেন আমাকে এইভাবে ফোন করেছিলি? শুধু কি বাক্সটা ফেরত দেবার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? জামাল ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে জাল খসে পড়ল। সে উঠে দাঁড়াতে গিয়ে পারল না, থরথর করে কাঁপতে লাগল। ভাই, আমি সে কথা শেষ করতে পারল না। বল জামাল, আমাকে আর অন্ধকারে রাখিস না। আমি সবটা জানতে চাই। কে সেই রাজাকার? জামাল কান্নায় ভেঙে পড়ল। মাটিতে বসে সে আনোয়ার সাহেবের পা জড়িয়ে ধরল। ভাই, আমারে মাফ কইরা দেন, আমি এক পাপিষ্ঠ, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আনোয়ার সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তার মানে তুই? না ভাই, আমি না। জামাল হাউমাউ করে কেঁদে উঠল। আমি তখন অনেক ছোট, কিন্তু যেই কাম করছিল সে আমার আব্বা। লঞ্চটা যখন ভোরের আলোয় সদরঘাট পৌঁছাল, তখন আনোয়ার হোসেনের শরীর আর চলছিল না। তার মন আর মস্তিষ্কের ভেতর যে ঝড় বয়ে গেছে, তার তুলনায় বাইনের পৃথিবীর কোলাহল ছিল নিতান্তই তুচ্ছ। হাসনাত ফিরে এসেছে, সে আপনাকে খুঁজছে। লতিফার এই কথাগুলো তার কানের ভেতরে হাতুড়ির মতো বাজছে। তিনি কোনো দিকে না থাকিয়ে একটা সিএনজি নিয়ে সরাসরি ধানমন্ডির দিকে রওনা দিলেন। সারা পথে তার মনে হচ্ছিল তিনি এক ফাঁসির আসামি, জল্লাদের দিকে এগিয়ে যাচ্ছেন। কি বলবেন তিনি হাসনাতকে? বলবেন, আমি তোমার রাবেয়াকে ভালোবাসি? নাকি বলবেন, আমার পরিবারই তোমার মৃত্যুর কারণ? কোনো কথাই তো মুখে আসবে না। লতিফা বেগমের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে তার হাত কাঁপছিল। কলিং বেল চাপার শক্তিটুকুও যেন ছিল না। তিনি দরজায় আলতো করে টোকা দিলেন। দরজা খুললেন লতিফা বেগম। তার চোখ দুটো ফোলা, উদ্বিগ্ন। তিনি কোনো কথা না বলে আনোয়ার সাহেবকে ভেতরে যাওয়ার পথ করে দিলেন। ড্রয়িং রুমে আবছা আলো। সোফায় একজন বৃদ্ধ বসে আছেন, পরনে সাদা পাজামা পাঞ্জাবি। শরীরটা ভেঙে গেছে, চামড়া ঝুলে পড়েছে। কাঁচা পাকা চুল, খোঁচা খোঁচা দাড়ি। মানুষটা জানালার বাইরে তাকিয়েছিলেন, পায়ের শব্দে ধীরে ধীরে মুখ ফেরালেন। এই কি হাসনাত? আনোয়ার সাহেবের বুকের ভেতরটা ধক করে উঠল। এই মুখে কি কোনো কালে কবিতার জন্ম হয়েছিল? এই চোখে কি রাবেয়ার জন্য ভালোবাসা ছিল? কিন্তু বৃদ্ধ মানুষটি তাকে দেখে উঠে দাঁড়ালেন না, বরং তার চোখে ফুটে উঠল এক ধরনের করুণা। তিনি মৃদুস্বরে ভাঙা গলায় বললেন, আপনি আনোয়ার সাহেব? আনোয়ার সাহেব কোনো মতে মাথা নাড়লেন। আমার নাম আফতাব। আমি হাসনাতের সাথে যুদ্ধ করতাম, একই ইউনিটে ছিলাম। আনোয়ার সাহেব চমকে উঠলেন। ইনি হাসনাত নন? তাহলে? আমি ঠিক বুঝতে পারছি না, তিনি বললেন। আফতাব সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন রাতের অ্যাম্বুশে আমরা প্রায় সবাই মারা গিয়েছিলাম। হাসনাত আমার পাশেই ছিল। একটা গুলি ওর মাথায় লেগেছিল। আমি নিজের চোখে দেখেছি ওর শরীরটা মাটিতে লুটিয়ে পড়তে। আমরা ভেবেছিলাম ও শহীদ হয়েছে। যুদ্ধ শেষ হবার পর আমি অনেক খুঁজেছি ওর লাশটা, ওর পরিবারকে একটা খবর দেবার জন্য। পাইনি। কয়েক বছর আগে আমি জামালের খোঁজ পাই, জানতে পারি সেই বিশ্বাসঘাতকতার কথা। আমি প্রতিজ্ঞা করেছিলাম হাসনাতের কোনো স্মৃতিচিহ্ন যদি খুঁজে পাই, তবে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেব। জামাল আমাকে ওই বাক্সটার কথা বলে। আনোয়ার সাহেবের মাথা ঘুরছিল। তাহলে লতিফা আমাকে বললে যে হাসনাত ফিরে এসেছে? তিনি লতিফা বেগমের দিকে তাকালেন। লতিফা বেগম কাঁদছিলেন। তিনি এগিয়ে এসে আনোয়ার সাহেবের হাত ধরলেন। তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ। ভাই, আমি আপনাকে মিথ্যে বলেছি। হাসনাত ফিরে আসেনি, সে আর কোনো দিন ফিরবে না। তাহলে
কেন কেন বললে এ কথা? আনোয়ার সাহেবের কণ্ঠে তীব্র অভিমান আর যন্ত্রণা। লতিফা বেগম চোখ মুছলেন, তারপর এমন একটা দৃষ্টিতে তার দিকে তাকালেন যা তার ৭২ বছরের জীবনের সব হিসাব উলটপালট করে দিল। ভাই, আমি আপনাকে একটা সত্যি কথা বলার জন্য ডেকে এনেছি, যে সত্যিটা রাবেয়া ৪০ বছর ধরে বুকে চেপে রেখেছিল। লতিফা বেগম থামলেন। ঘরের ভেতর একটা সূঁচ পড়লেও যেন শব্দ শোনা যাবে। আনোয়ার ভাই, আপনি কি তখনও ভেবে দেখেছেন যে আপনার ছোটবেলার কোনো স্মৃতি কেন স্পষ্ট মনে নেই? বিক্রমপুরের কথা উঠলে আপনার কেন শুধু একটা ঝাপসা অনুভূতি হয়? কেন রাবেয়ার বলা গল্পগুলোই আপনার নিজের স্মৃতি বলে মনে হয়? আনোয়ার সাহেব স্তব্ধ হয়ে গেলেন। কি বলছেন এসব? লতিফা বেগম তার কাঁপা কাঁপা হাত দিয়ে লোহার বাক্সটা খুললেন, ভেতর থেকে সেই হাতে বানানো পতাকাটা বের করলেন। এই পতাকাটায় দুটো নাম লেখা আছে ভাই, হাসনাত আর রাবেয়া। তিনি পতাকাটা আনোয়ার সাহেবের হাতে দিলেন। এবার আপনার হাতের দিকে তাকান। আপনার ডান হাতের কবজির কাছে একটা পুরনো ক্ষতের দাগ আছে। ছোটবেলায় নাকি সাইকেল থেকে পড়ে গিয়ে হয়েছিল, তাই না? আনোয়ার সাহেব নিজের হাতের দিকে তাকালেন। হ্যাঁ, দাগটা তো আছে। রাবেয়াই তো বলেছিল এটা ছোটবেলার দাগ। এটা সাইকেলের দাগ না ভাই, এটা ৭১-এর গুলি বা শেলের টুকরোর দাগ। সেদিন রাতে হাসনাত মারা যায়নি, তার মাথায় আর হাতে গুরুতর আঘাত লেগেছিল। সে বেঁচে গিয়েছিল, কিন্তু সে তার সব স্মৃতি হারিয়ে ফেলেছিল। সে কে, তার নাম কি, বাড়ি কোথায়, কিছুই তার মনে ছিল না। আনোয়ার হোসেন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তিনি সোফায় বসে পড়লেন। বিশ্বাস হচ্ছে না, তাই না? রাবেয়া আমাকে সব বলে গিয়েছিল ভাই। ও আপনার থেকে আপনার অতীতকে লুকিয়ে রাখেনি, ও আপনার অতীত থেকে আপনাকে আড়াল করে রেখেছিল। ও হাসনাতকে পায়নি, কিন্তু আনোয়ারকে পেয়েছিল, আর সেই আনোয়ারকেই নিজের পুরো জীবনটা দিয়ে ভালোবেসেছে। আপনার ছেলে শাহেদ, সে আপনারই ছেলে, হাসনাতেরই ছেলে। আনোয়ার হোসেনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি তার হাতের দিকে, সেই পতাকার দিকে তাকিয়েছেন। হাসনাত আর রাবেয়া, এটা তার স্ত্রীর প্রেমিকের নাম নয়, এটা তার নিজেরই নাম। তার জীবনের সমস্ত শূন্যতা, অসম্পূর্ণতার অনুভূতি, সবকিছুর কারণ যেন আজ তার সামনে স্পষ্ট হয়ে গেল। তিনি তার স্ত্রীর গোপন কথা খুঁজতে গিয়ে নিজেরই হারিয়ে যাওয়া পরিচয় পেয়ে গেছেন। তার ৪০ বছরের সংসার কোনো মিথ্যের ওপর দাঁড়িয়েছিল না, তা দাঁড়িয়েছিল এক নারীর অকল্পনীয় ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার ওপর। রাবেয়া তাকে ঠকায়নি, রাবেয়া তাকে বাঁচিয়ে রেখেছিল। কয়েক সপ্তাহ পর গ্যান্ডারিয়ার সেই ফ্ল্যাটটা এখন আর আগের মতো নেই। দেয়ালের ধুলো পরিষ্কার করা হয়েছে, বারান্দায় নতুন কয়েকটা ফুলের টব। আনোয়ার হোসেন কিংবা হাসনাত এখন আর সারাদিন বারান্দায় বসে থাকেন না। তিনি ওয়ার্ড্রপ থেকে রাবেয়ার একটা পুরনো জামদানি শাড়ি বের করেছেন। সেই শাড়ির আঁচলে হাসনাতের লেখা ডায়েরি, চিঠি আর সেই পতাকাটা যত্ন করে বেঁধে রেখেছেন। রূপার মল দুটোও পাশে রাখা। আজ তিনি আজিমপুর কবরস্থানে এসেছেন। রাবেয়ার কবরের পাশে তিনি চুপ করে বসে আছেন। কবরের গায়ে শ্যাওলা জমেছে। তিনি আলতো করে হাত বোলালেন। আজ তার চোখে কোনো অভিযোগ নেই, প্রশ্ন নেই, আছে শুধু কৃতজ্ঞতা আর বুক ভেঙে যাওয়া ভালোবাসা। তিনি ফিসফিস করে বললেন, রাবেয়া, আমি ফিরে এসেছি। তোমার হাসনাত ফিরে এসেছে। তুমি আমাকে ৪০টা বছর আগলে রেখেছিলে, আর আমি বোকার মতো তোমাকে সন্দেহ করেছি। আমাকে মাফ করে দিও। তিনি পকেট থেকে একটা কাগজ বের করলেন। এটা একটা হলফনামা। তিনি আইনত তার নাম পরিবর্তন করে হাসনাত আহমেদ রেখেছেন। তার বাবার নাম, ঠিকানা সবকিছু এখন তার আসল পরিচয়ে ফিরে গেছে। তিনি কাগজটা রাবেয়ার কবরের ওপর রাখলেন। তোমার ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তোমার হাসনাত তার বাকি জীবনটা নিজের পরিচয়ে বাঁচবে, আমাদের পরিচয়ে। সূর্য ডুবছে। কবরের সারিগুলোর ওপর দীর্ঘ ছায়া নেমে এসেছে। তিনি উঠে দাঁড়ালেন। চলে যাওয়ার আগে শেষবারের মতো ফিরে তাকালেন। তার মনে হল
কবরের ওপর রাখা সেই হলফনামার কাগজটা যেন বাতাসে সামান্য কেঁপে উঠল। ফিরে আসার পথে তার মনে কোনো ভার নেই। জীবনের সায়ান্নে এসে তিনি নিজের শেকড় খুঁজে পেয়েছেন। যে গল্পটা তিনি এতদিন অন্যের বলে ভেবে এসেছেন, সেই গল্পের নায়ক তো তিনি নিজেই। গ্যান্ডারিয়ার ফ্ল্যাটে ফেরার পথে রিকশার হুডটা তিনি তুলে দিলেন না। ঢাকার আকাশ, কোলাহল, নিয়ন আলো সবকিছুকে আজ নতুন লাগছে। তিনি জানেন তার জীবনের শেষের অধ্যায়টা কেবল শুরু হল। স্মৃতির নদীটা এতদিন ভুল পথে বয়ে চলেছিল, আজ সে উল্টো স্রোতে হেঁটে অবশেষে নিজের মোহনা খুঁজে পেয়েছে। গল্পের নাম ছিল দুটো, কিন্তু ভালোবাসাটা ছিল একটাই। জীবনের পথে কত না অদেখা মোড়, কত না লুকিয়ে থাকা সত্যি। এই গল্পটাও তেমনই এক যাত্রা ছিল। আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের জীবনেই লুকিয়ে থাকে এমন অসংখ্য গল্প, যা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের হৃদয়কে স্পর্শ করে। এই চ্যানেলে আমরা সেই সব না বলা গল্পগুলোকেই কণ্ঠে তুলে ধরার চেষ্টা করি। ভবিষ্যতে এমন আরও গভীর, আরও আবেগঘন গল্পের সাক্ষী হতে চাইলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করুন, যাতে কোনো গল্প আপনার চোখ এড়িয়ে না যায়।